ওয়েলকাম স্টুডেন্ট। আজকে তোমাদের একটি নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সেটা ক্লাস 10এও তোমরা পড়েছো, সেই জিনিসটাই আমরা 11এ আরেকটু এলাবোরেটলি আরেকটু বিস্তারিত করে জানবো। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, থার্মাল এক্সপানশন অফ সলিড। তাহলে আমরা কতগুলো জিনিস জেনে নিই। যে আমরা ছোটবেলা থেকেই জানি, ক্লাস 7-8-এও ছিল, যে রেল লাইনে জোড়ের মুখে ফাঁক রাখা হয়। তোমরা বলে দিতে পারবে যে জোড়ের মুখে ফাঁক রাখা হয়, সে ইত্যাদি ইত্যাদি বলে দিতে পারবে। তাহলে ব্যাপারটা কেন হয়, কতটা হয়, সেইগুলো কিন্তু আমরা এখানে জানি। বা তোমরা দেখেছো যে একটা কাঁচের গ্লাসে চা দিতে গিয়ে গরম চা ঢালার সময় ফট করে কাঁচের গ্লাসটা ফেটে গেল। কেন ফেটে গেল, সেই উত্তরগুলো কিন্তু আজকে আমরা পরপর পাব। তাহলে এই জিনিসগুলো জানার আগে আমাদের একটা সহজ জিনিস যেটা আমরা জেনে নেব, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো আমরা তাপমাত্রা মাপার জন্য একটা যন্ত্র ব্যবহার করি। সেই যন্ত্রটার নাম হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটার ব্যবহার করি আমরা। তাহলে এই থার্মোমিটারটা যে তাপমাত্রা মেপে দেয়, সেখানে কি করে তাপমাত্রা মাপে তোমরা দেখেছো, কিন্তু হয়তো সেইভাবে লক্ষ্য করোনি। চলো আজকে দেখে নেওয়া যাক কিভাবে তাপমাত্রাটা মাপে। এই একটা আমরা দেখো থার্মোমিটারের ছবি এঁকেছি। এই থার্মোমিটারটা এই যে জায়গাটায়, এই জায়গাটা চকচক করে, ছায়া আকারের একটু চকচকে অংশ থাকে। এই জায়গাটায় আসলে পারদ পূর্ণ থাকে, এটাকে বলা হয় পারদ কুণ্ড। এই জায়গাটাকে আমরা কি করি, যখন জিভের নিচে বা বগলে এই জায়গাটাকে চাপ দিয়ে রাখি, তখন কি হয়, আমাদের শরীরের কিছু তাপ এই পারদ কুণ্ডের পারদ গ্রহণ করে সে এইখানে একটা সূত্র আছে, একটা সরু নল আছে, এই নলের ভিতর দিয়ে উপরে উঠতে থাকে। এই উপরে উঠে হয়তো এই পর্যন্ত উঠলো, তখন আমরা এখানকার পার্ট, এখানে স্কেলে দাগ কাটা থাকে, এই যে 98, 1 ঘর 2 ঘর, এখানে 5টা ঘর করা থাকে। তাহলে প্রত্যেকটা ঘর হচ্ছে 1 ডিগ্রিকে 5 ভাগ, তার মানে প্রত্যেকটা ঘর 0.2 ডিগ্রি। তাহলে এখানে 98 দশমিক, এই পার্টটা হয়ে গেল 98.4 ডিগ্রি। অর্থাৎ এই ডাক্তারি থার্মোমিটারটা ফারেনহাইট স্কেলে আঁকা থাকে, তাই 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা বলি যে মানুষটা সুস্থ আছে, জ্বর হয়। যদি বেশি হয় তাহলে জ্বর, কম থাকলে ঠান্ডা লাগে বলি। তাহলে এবার এই যে পারদটা উঠে গিয়ে নির্দেশ করছে আমাদের দেহের তাপমাত্রা। কখনো কি তোমরা ভেবেছো যে পারদটা কেন উঠছে? এমনি এমনি তো উঠেনি, আমরা যখন জিভের নিচে বা বগলে দিয়েছি তখনই উঠেছে। কারণ আমাদের জিভের নিচে আমাদের শরীরের যে তাপ, সেই তাপ শরীর থেকে কিছুটা তাপ ও কি করেছে, গ্রহণ করে অ্যাকচুয়ালি কি ঘটেছে, এই পারদটা আয়তনে বেড়েছে, ওর প্রসারণ হয়েছে। তাহলে এই পারদ কুণ্ডটা তো এই জায়গাতে ভর্তি ছিল, তাহলে প্রসারিত হওয়ার জায়গা নেই, তাহলে কোথায় যাবে? ওই নলটা, সরু যে সূক্ষ্ম রন্ধ্র নলটা লাগানো আছে, সেই নলের ভিতর দিয়ে উপরে উঠতে থেকেছে। এবং নলটা এমন ভাবে ডিজাইন করা থাকে যে আমাদের শরীরের তাপমাত্রা যত, সেই রকম পারদটা ততটাই উঠবে। যার যত শরীরের তাপমাত্রা ততটা উঠবে। তাহলে আলটিমেটলি কি হলো, এখানে এই তাপ পাওয়ার ফলে এই পারদের প্রসারণ হলো তাপের ফলে। তাহলে পারদটা একটা কি পদার্থ? তরল পদার্থ। তাহলে এই তরল পদার্থের প্রসারণ হচ্ছে,
এটা আমাদের সহজেই চোখে পড়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, একদম এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কঠিন পদার্থ, সলিড, কঠিনের ক্ষেত্রে প্রসারণটা হয়, সেই প্রসারণটা কিন্তু আমাদের চোখে অত সহজে পড়ে না। রেল লাইনের ক্ষেত্রে আমাদের রেল লাইনে গ্যাপ রাখা হয়, সেই গ্যাপটা ট্রাম লাইনে রাখা হয় না। কেন রাখা হয় না সেইগুলো আমরা আরো জানবো আজকে। বা এখন ইদানিং রেল লাইনের গ্যাপের পরিমাণটা আগের থেকে অনেক কি হয়ে গেছে, কমে গেছে। আগে অনেক বেশি গ্যাপ, এখন অনেক কম, বা কোনো কোনো জায়গায় রিবেট করে দেয়, ঝাল করে দেয়, গ্যাপ থাকে না। তাহলে কেন এগুলো করা হচ্ছে? এই কঠিনের ক্ষেত্রে যে প্রসারণ, সেই প্রসারণটা কিন্তু খুবই কম, খালি চোখে বোঝা যায় না, কিন্তু হয়। এবার কঠিনের ক্ষেত্রে প্রসারণ যে বোঝা যায় না তা কিন্তু নয়, আমরা এটা ঘটনা, এগুলো আমরা পরীক্ষা করেও কিন্তু দেখতে পারি বা পরীক্ষামূলকভাবে প্রমাণ করে দিতে পারি যে কঠিনের তাপ প্রয়োগের ফলে কঠিনের প্রসারণটা হয়। সেটা করতে গেলে আমরা একটা বল আর আংটার পরীক্ষা তোমরা পড়েছিলে, সেখানে কি একটা স্ট্যান্ড নেওয়া ছিল, সেই স্ট্যান্ডে থেকে একটা শিকলের সাহায্যে একটা বল ঝোলানো ছিল, বল নিরেট গোলক। এবার আরেকটা স্ট্যান্ড দিয়ে এখানে বলটাকে একটা বৃত্তাকার আংটার উপর রাখা ছিল। প্রথমে কি হচ্ছিল, এই বলটা সহজে এর ভিতর দিয়ে কিন্তু গলে যাচ্ছিল, অর্থাৎ এর ভিতর দিয়ে নিচে চলে আসছিল। তার মানে এই বলের যে আকারটা এই গোলাটার আকারের থেকে কম ছিল, তার ভিতর দিয়ে গলে চলে আসছিল। এবার কি করলাম, এবার আমরা এই বলটাকে সরিয়ে নিয়ে, বলটাকে আমরা নিয়ে গিয়ে কি করছি, একটা বুনসেন বার্নার বা যে কোনো তাপ দেওয়ার যে কোনো যন্ত্র দিয়ে আমরা সেটাকে তাপ দিচ্ছি। তাহলে তাপ গ্রহণ করে 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 বলটা কি হবে, তাপ গ্রহণ করতে থাকলো, কিছুক্ষণ তাপ দিয়ে থাকলাম। তাহলে বলটা এবার কি করছি, তাপ দেওয়ার পরে এই গোলাটার উপর নিয়ে এসে যখন বসাচ্ছি, দেখছি আর গোলাটার ভিতর দিয়ে ও কিন্তু পাস করে যাচ্ছে না, ও ভিতর দিয়ে নিচে আসছে না। তাহলে এবারে আগে ওর ভিতর দিয়ে সহজে চলে যাচ্ছিল, কিন্তু তাপ দেওয়ার ফলে, তাপ দেওয়ার পরে ওর ভিতর দিয়ে যাচ্ছে না। তার মানে এখান থেকে কি প্রমাণ হচ্ছে, যে তাপ দেওয়ার ফলে ওই গোলকটা কি হয়েছে, বেড়ে গেছে, আয়তনে বেড়ে গেছে, তার ফলে আর ওর ভিতর দিয়ে যেতে পারছে না। তাহলে এই সমস্ত ঘটনা বা এই পরীক্ষা, আগের ঘটনাগুলো আর এই পরীক্ষাগুলো কতগুলো জিনিস প্রমাণ করে দেয় যে তাপ প্রয়োগে কঠিনেরও প্রসারণ হয়। তাহলে এই কঠিনের যে প্রসারণ হয়, এবার আমরা কোন একটা কঠিন পদার্থ, কঠিনের আমরা জানি নির্দিষ্ট আকার আছে, আকার থাকা মানে তার একটা দৈর্ঘ্য থাকবে। তাহলে তাপ যদি দিই তাহলে দৈর্ঘ্যের প্রসারণ হবে। এবার কোন একটা, যদি দেখা যাচ্ছে যে একটা দ্বিমাত্রিক কোন বস্তু আছে, দৈর্ঘ্য বস্তু এরকম পাতলা কোন ধাতব দণ্ড আছে বা সিট আছে, পাতলা সিট আছে, তাহলে সেই সিটটাকে উত্তপ্ত করলে তার কি দৈর্ঘ্যের দিকও বাড়বে, প্রস্থের দিকও বাড়বে, তাহলে আলটিমেটলি তার ক্ষেত্রফল বাড়বে। আর যদি আমরা কোনো ঘন বস্তু নিই, ঘন বস্তু মানে ত্রিমাত্রিক বস্তু, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে কি দেখবো, দৈর্ঘ্য প্রসারিত হবে, প্রস্থ প্রসারিত হবে, উচ্চতা প্রসারিত হবে। তার মানে আলটিমেটলি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব বেড়ে যাচ্ছে, তার মানে তার আয়তনটা বাড়বে। সুতরাং কঠিনের প্রসারণটা হয়ে যাচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ, একটা ক্ষেত্রফলের বা ক্ষেত্রের প্রসারণ, আর আরেকটা হচ্ছে আয়তনের প্রসারণ। তাহলে এই তিনটে জিনিসই আজকে আমরা জানবো, এবং প্রত্যেকটা প্রসারণের একটা করে গুণাঙ্ক পাবো আমরা, দৈর্ঘ্যের ক্ষেত্রে, ক্ষেত্রফলের ক্ষেত্রে, আয়তনের ক্ষেত্রে, তাদের একক এবং মাত্রা এবং সেই সমস্ত গুণাঙ্কগুলির সংজ্ঞা আমরা জানবো। তাহলে
আজকে আমরা জানছি যে দৈর্ঘ্য প্রসারণের, ক্ষেত্র প্রসারণের এবং আয়তন প্রসারণের গুণাঙ্ক এবং তাদের একক, মাত্রা, সংজ্ঞা ইত্যাদি গুলো আমরা কিন্তু আজকে দেখে নেব। তো প্রথমে আমরা দেখে নেব দৈর্ঘ্য প্রসারণ, কঠিনের দৈর্ঘ্য প্রসারণ, লিনিয়ার এক্সপ্যানশন অফ সলিড। এটা তোমরা ক্লাস 10 এ পড়েছো, সেখানে দেখেছিলে একেবারে সংজ্ঞা থেকে শুরু করেছিল। এখানেও কিন্তু তোমাদের বইয়ে সংজ্ঞা থেকে শুরু করেছে। সংজ্ঞা থেকে শুরু করা মানে তুমি মুখস্থ করে নাও, তারপরে পড়ো। তাহলে প্রথমে কোনো জিনিস না বুঝে মুখস্থ করে নিয়ে পড়াটা হয়তো সেদিন মুখস্থ হবে, কিছুদিন পরে আবার ভুলে যাবে, থাকবে না ব্যাপারটা। আর এখনকার যে কোশ্চেন প্যাটার্ন, হুবহু একদম অন্ধ মুখস্থ করে নিলে তুমি কোশ্চেনের উত্তর দিতে পারবে না। অর্থাৎ জিনিসটা মুখস্থ করতে হবে, কিন্তু বুঝে, জিনিসটা সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার থাকবে। তো আমরা উল্টো দিক থেকে করব, অর্থাৎ বুঝে নিয়ে তারপর মুখস্থর দিকে যাব। তো প্রথমে আমরা দুটো দণ্ড নিচ্ছি। দেখো, যে দণ্ড দুটো দৈর্ঘ্য কম বেশি আলাদা, ধাতব দণ্ড দুটো নিচ্ছি যাদের দৈর্ঘ্য আলাদা। তোমরা দেখতে পাচ্ছ দুটো আমরা ধাতব দণ্ড নিয়েছি। দেখো, একটা আকারে একটু বড়, একটা আকারে একটু ছোট। বোঝা যাচ্ছে ছোট বড়? তাহলে এই দুটো দণ্ডকে আমরা কি করছি, বুনসেন বার্নার হতে পারে বা কোনো তাপ উৎপন্নকারী কোনো যন্ত্র হতে পারে, দিয়ে আমরা তাপ দিচ্ছি, উত্তপ্ত করছি। তাহলে উত্তপ্ত করলে এরা কিন্তু প্রসারিত হবে। যে প্রসারণটা আমরা খালি চোখে অতটা ভালো বুঝতে পারবো না, কিন্তু হবে। কেন খালি চোখে বুঝতে পারি না, একটু এগোলে আমরা ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে দুটো দণ্ড নিয়েছে, দুটো দণ্ডকে আমরা একই সাথে উত্তপ্ত করছি। দণ্ড দুটোর আকার একই, উপাদানও একই ধরে দিচ্ছি। তাহলে একই সাথে উত্তপ্ত করা মানে দুজনের টেম্পারেচারটা একই রকম বৃদ্ধি পাবে। ধরে নিচ্ছি আমরা যে আজকে তাহলে এই যে দুটো দণ্ড নিলাম, একটা বড় দণ্ড আর একটা একটু ছোট দণ্ড। দুটো দণ্ডকে আমরা উত্তপ্ত করছি। প্রথমে হয়তো দুজনেরই টেম্পারেচার ছিল কত, T1 সমান সমান হয়তো 30 ডিগ্রিতে ছিল। পরে আমরা দুজনেরই টেম্পারেচার নিয়ে গেছি পরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে উষ্ণতার কতটা পরিবর্তন ঘটিয়েছি আমরা, -30। তার মানে 70 ডিগ্রি, দুজনেরই 70 ডিগ্রি টেম্পারেচার আমরা পরিবর্তন ঘটিয়েছি। এবার তোমাদের কাছে প্রশ্ন যে এই দুটো দণ্ডেরই দৈর্ঘ্যের যে বৃদ্ধি হবে, প্রসারণটুকু হবে, সেটা কি সমান হবে? উষ্ণতা বৃদ্ধি সমান করেছি, সমান হবে কি? তাহলে উত্তর হবে কি না, সমান হবে না। তাহলে সমান হবে না, তাহলে কম বেশি হবে। তাহলে কার কম হবে, কার বেশি হবে? তাহলে তোমরা বলে দিতে পারবে, হ্যাঁ স্যার, এই বড় দণ্ডটার দৈর্ঘ্য একটু বেশি প্রসারিত হবে আর ছোট দণ্ডটার দৈর্ঘ্য একটু কম প্রসারিত হবে। তার মানে কি দাঁড়ালো, যার দৈর্ঘ্য বেশি তার দৈর্ঘ্যের প্রসারণটা একটু বেশি হচ্ছে, আর যার দৈর্ঘ্য কম তার দৈর্ঘ্যের প্রসারণটা একটু কম হচ্ছে, যখন আমরা উষ্ণতার পরিবর্তনটা দুজনেরই সমান সমান করেছি। আর একবার আমরা কি করলাম, দুটো দণ্ড নিলাম, সেই দণ্ড দুটো একই উপাদানের একই মাপের। দেখো, আমার দুটো পেন অ্যাকচুয়ালি এগুলো ধাতব দণ্ড দিয়ে তৈরি, মানে মেটালিক বডি আছে। তাহলে এই দুটো পেন নিয়েছি আমরা, যাদের দৈর্ঘ্য সমান। দেখো, এবার আমরা আগের বার দৈর্ঘ্য কম বেশি ছিল, এবার দৈর্ঘ্য সমান নিয়েছি। নিয়ে কি করলাম, আলাদা আলাদা করে হিট করছি। একে হিট করছি বুনসেন বার্নার দিয়ে কিছুক্ষণ, আর একেও আলাদা একটা বুনসেন বার্নার দিয়ে হিট করছি। তাহলে দুজনকে আলাদা আলাদা ভাবে হিট করছি। তাহলে আলাদা আলাদা ভাবে হিট করা মানে কি, এবং কম বেশি সময় ধরে হিট করছি। তাহলে কি হবে, দুজনের উষ্ণতা সমান বৃদ্ধি পাবে না। তাহলে উষ্ণতা সমান বৃদ্ধি যদি না পায়, ধরে নিচ্ছি আমরা যে ওই দুটো দণ্ড সমান সমান মাপের যে দুটো দণ্ড, একে আমরা দুজনের টেম্পারেচার T1 30 ডিগ্রি ছিল, একে আমরা T2 এর 100 পর্যন্ত নিয়ে গেছি,
আর এর টি2টা আমরা 70 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেছি। তাহলে এর উষ্ণতার পরিবর্তন কত হলো? প্রথমটার উষ্ণতার পরিবর্তন 100 - 30, তার মানে 70 ডিগ্রি। আর এর উষ্ণতার পরিবর্তন কত হলো? 70 - 30 = 40। এবার আমার প্রশ্ন হচ্ছে, দুজনের দণ্ডের দৈর্ঘ্য সমান নিয়েছিলাম, কিন্তু উষ্ণতার পরিবর্তন আলাদা আলাদা, একজনের 70 ডিগ্রি আর একজনের 40 ডিগ্রি। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন যে এক্ষেত্রে কি দুজনের দৈর্ঘ্য বৃদ্ধিটা সমান হবে, যদিও তাদের দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যটা সমান ছিল? তাহলে উত্তর কি হবে? তোমরা নিশ্চয়ই জানো যে না স্যার, দুজনের দৈর্ঘ্যের প্রসারণ সমান হবে না। তাহলে উত্তর কার বেশি হবে, কার কম হবে? উত্তর হচ্ছে যে যার আমরা উষ্ণতা বৃদ্ধি বেশি করেছি, অর্থাৎ এই দণ্ডটা আমরা 70 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করেছি, ওর দৈর্ঘ্যটা একটু বেশি বাড়বে। আর যার উষ্ণতা বৃদ্ধি কম করেছি, তার দৈর্ঘ্যটা একটু কম বাড়বে। তাহলে এ থেকে আমরা কি বুঝলাম এই দুটো ঘটনা থেকে? যে দৈর্ঘ্যের প্রসারণটা দুটো জিনিসের উপর নির্ভর করছে। কি কি? এক, দণ্ডের দৈর্ঘ্যের উপর। কিরকম ভাবে? দৈর্ঘ্য যত বেশি হচ্ছে, দণ্ডের বৃদ্ধিটা, প্রসারণটা তত বেশি হচ্ছে। তার মানে কি? দৈর্ঘ্যের প্রসারণটা দণ্ডের দৈর্ঘ্যের সঙ্গে কি সম্পর্ক? সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। দৈর্ঘ্যের প্রসারণ বৃদ্ধি পাবে যদি দণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এক গেল। 2 নম্বর কিসের উপর নির্ভর করবে? 2 নম্বর হচ্ছে উষ্ণতা বৃদ্ধির উপর। দৈর্ঘ্য একই রাখছি, উষ্ণতা বৃদ্ধির উপর। উষ্ণতা যত বেশি বৃদ্ধি করা হয়েছিল, তত দৈর্ঘ্যের প্রসারণটা বেশি হবে। তার মানে এখানেও কি সম্পর্ক? দৈর্ঘ্যের প্রসারণ বাড়ছে, উষ্ণতা বৃদ্ধি বেশি হলে। তার মানে কি সম্পর্ক? দুজনেই বাড়ছে। তাহলে এখানেও সরল সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে এই দুটো জিনিসের উপর কঠিনের দৈর্ঘ্য প্রসারণটা নির্ভর করবে। তাহলে আমরা এবার দেখে নিই। আমরা একটা দণ্ড নিব, এইরকম একটা দণ্ড নিচ্ছি, যার প্রথমে টেম্পারেচার T1 = আমরা প্রথমে টেম্পারেচারটাকে আমরা T1 বলছি, আর দৈর্ঘ্যটাকে বলছি L1, প্রথমে ফার্স্ট। এবার এটাকে আমরা উত্তপ্ত করলাম বুনসেন বার্নার দিয়ে, হতে পারে, বা অন্য কোনো আমরা যে কোনো তাপ উৎপাদনকারী যন্ত্র দিয়ে উত্তপ্ত করলাম। তাহলে ও তার ওইখানে থাকবে না, কি হবে? দৈর্ঘ্যটা একটু বেড়ে যাবে। প্রথমে এতটা ছিল, কিছুটা হলেও বাড়বে। আমরা ছবিতে একটু বড় করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এখানে পরে উষ্ণতা আমরা করলাম কত? T2। আর দৈর্ঘ্যটা হয়ে গেল পরের দৈর্ঘ্য L2। তার মানে তার দৈর্ঘ্যের প্রসারণ, তার তাহলে উষ্ণতা কতটা বৃদ্ধি করলাম? উষ্ণতা বৃদ্ধি T ধরে নিচ্ছি আমরা, সেটা T2 - T1। আর দৈর্ঘ্যের প্রসারণ কতটা হচ্ছে? L2 - L1। তাহলে এতটা দৈর্ঘ্যের প্রসারণ হলো উষ্ণতা বৃদ্ধির জন্য। একটু আগেই তো আমরা দেখলাম যে এই দৈর্ঘ্যের প্রসারণটা দুটো জিনিসের উপর নির্ভর করে। এক হচ্ছে এই দৈর্ঘ্যের প্রসারণ, তার প্রাথমিক দৈর্ঘ্য। প্রথমে কত দৈর্ঘ্য ছিল আমার? L1। আমরা প্রথমে দৈর্ঘ্যটা কত নিয়েছিলাম? L1। পরে দৈর্ঘ্যটা কত হয়েছিল? L2। প্রথমে টেম্পারেচার ছিল T1, পরে টেম্পারেচার T2। তাহলে এই যে প্রথমে দৈর্ঘ্য ছিল L1, তাহলে প্রথমে যা দৈর্ঘ্য থাকবে তার সঙ্গে কি বলেছি? সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্যের প্রসারণটা প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক। সমানুপাতিক যখন কি
উষ্ণতা পরিবর্তন একই, একই মানে কি স্থির, ধ্রুবক। উষ্ণতার পরিবর্তন T = ধ্রুবক। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা আমরা দেখলাম যে দ্বিতীয়টা দৈর্ঘ্যের প্রসারণটা তার সঙ্গে উষ্ণতার পরিবর্তনের সঙ্গে কি সমানুপাতিক। উষ্ণতার পরিবর্তনটা কত ধরেছি আমরা? উষ্ণতার ভিত্তিতে T, তাহলে উষ্ণতার পরিবর্তনের সমানুপাতিক। এখানে T = T2 - T1। তাহলে এই দুটো জিনিস যখন আমরা দৈর্ঘ্যটা কি নিয়েছিলাম দুজনের কি একই, একই মানে সমান। সমানের অর্থ দৈর্ঘ্যটা তখন ধ্রুবক ছিল, তাহলে দৈর্ঘ্য ধ্রুবক। তাহলে এবার আমরা ভেদের নিয়ম জানি। যৌগিক ভেদের বাম দিকটা যদি একই থাকে তাহলে যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী কি হবে? এই বাম দিকটা একই আছে, L2 - L1 সমানুপাতিক কত হয়ে গেল? এটা গুণ হয়ে যাবে L1 × T। যখন এবার যেহেতু দুটোর সঙ্গে এই সমানুপাতি আছে, তাহলে কেউ ধ্রুবক থাকলে কিন্তু সমীকরণটা চলবে না, তাই কি টিও পরিবর্তন হবে দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য এটাকে যদি আমরা L বলি, তাহলে L, T উভয়েই পরিবর্তনশীল। তাহলে এবার সেই চিরাচরিত নিয়ম ফিজিক্সের, সমানুপাতিকে সমান করলেই একটা ধ্রুবক দিতে হবে। একদম চিরাচরিত নিয়ম, এটা একদম মাথায় তোমাদের গেঁথে নিতে হবে যে সমানুপাতি থেকে যখনই সমান করব তখন একটা ধ্রুবক দিতে হবে। অঙ্ক হয়ে গেলে, অঙ্কের ক্ষেত্রে হলে কি ধ্রুবক দিয়ে দিলে তোমার কাজ শেষ, ফিজিক্সে কিন্তু কাজ শুরু হয়ে গেল শেষ। ধ্রুবক দিলে তার নামকরণ করতে হবে। নামকরণ হয়ে গেল, তার সংজ্ঞা জানতে হবে, তার একক জানতে হবে, মাত্রা জানতে হবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে আমরা একটা ধ্রুবক দিয়ে ফেলি সমান করে। তাহলে L2 - L1 সমান সমান, এখানে ধ্রুবকটা আলফা ব্যবহার করে। আলফা ব্যবহার করা হয় ধ্রুবকটাকে, আলফা L1 × T। যেখানে আলফাটা একটা ধ্রুবক, তাহলে ধ্রুবক দিলেই বলেছি তার কি নামকরণ করতে হবে। এখানে নামটা দেওয়া হয়, আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। তাহলে এই গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পেয়ে গেলাম, তাহলে এর কি জানতে হবে? নাম তো হয়ে গেল, তাহলে সংজ্ঞাটা জানতে হবে, যেটা তোমাদের বইয়ে প্রথমেই শুরু করেছিলাম আমরা, এবারে জানবো সংজ্ঞা। তো সংজ্ঞাটা আমরা জানবো কার? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দেখে নেওয়া যাক সংজ্ঞাটা। তাহলে আমরা কি দেখলাম? L2 - L1 = L1 আলফা × T, বা L1 টা পরে ছিল আলফা L1 × T। এটাকে আমরা লিখতেই পারি সমান দিয়ে, এটা সমান দিয়ে, বা আমরা এটাকে লিখতেই পারি যে আলফা সমান সমান কত হবে? তাহলে এই আলফাটা যদি বামে নিয়ে আসে তাহলে এই জিনিসটা কোথায়? ডান দিকে এসে নিচে চলে যাবে। তাহলে L2 - L1 L1 × T। তাহলে এবার এখানে কোনটা কি সেটা জেনে নেব। উপরেরটা L2 - L1 টা কি? একটু আগেই দেখেছিলাম আমরা। L2 - L1 টা হচ্ছে দৈর্ঘ্যের প্রসারণ, আর L1 টা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, প্রথমে দৈর্ঘ্য, আর T টা হচ্ছে T2 - T1 উষ্ণতা পরিবর্তন। তাহলে এবার আমরা আলফার সংজ্ঞা দিব দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সংজ্ঞা দেওয়ার নিয়ম হচ্ছে, তোমরা জেনে নাও যে নিচে অর্থাৎ ডান দিকে যে রাশিটা আছে, যে রাশিগুলো তাদের হরে যে যে জিনিসগুলো আছে সেগুলোকে এক করে দাও। হরে যে জিনিসগুলো আছে তাদেরকে এক করে দাও। কাকে কাকে? তাহলে T = 1 ডিগ্রি, এটা উষ্ণতার পরিবর্তন। আর L1 = যদি 1 করে দিই, তাহলে এটাও 1, এটাও 1, তাহলে দুটো 1 নিচে 1 × 1 মানে কত হয়? 1। তাহলে সামথিং বাই 1, 5/1 মানে কত?
5/1 মানে কত? 5। নিচে 1 এর তো কোনো ভ্যালু নেই, তাহলে নিচেরটা 1 হয়ে গেল। তাহলে কি হয়ে যাচ্ছে আমার? তাহলে অতএব আলফা সমান সমান তখন হয়ে যাচ্ছে L2 মাইনাস L1। তাহলে টি যদি 1 ডিগ্রি হয় আর দৈর্ঘ্যটাও যদি 1 থাকে, যে দণ্ডটা আমরা নিয়েছি সেই দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্যটা যদি 1 হয়, তাহলে L2 মাইনাস L1 এর সঙ্গে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান। তাহলে এবার আমরা দেখে নিই কি বলবো। আমরা সংজ্ঞাটা যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো? আমরা পড়ছি কি? সলিড, কঠিন। তাহলে প্রথমে বলতে হবে কঠিনের। তাহলে কি বলবো আমরা? কোন কঠিন পদার্থে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করা হলে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করা হলে দৈর্ঘ্যটা 1 করেছি, আমরা এই 1টাকে বলি একক। প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয়, এটা দৈর্ঘ্যের প্রসারণ, যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে আরো একবার বলছি, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে আগে কঠিনের বলতে, কোন কঠিন পদার্থে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। এবার এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা কিসের উপর নির্ভর করে সেটা আমরা দেখে নেব। কি বিষয়ের উপর নির্ভর করে সেটা জানতে হলে আমাদের আগে এককটা দেখে নিতে হবে। তাহলে এককটা মাত্রাটা দেখে নিই, তাহলে আমরা বুঝতে পারবো কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে আমরা জানি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান সমান কি দেখেছিলাম? L2 মাইনাস L1, দৈর্ঘ্যের প্রসারণ L2 মাইনাস L1 বাই প্রাথমিক দৈর্ঘ্য L1 ইনটু উষ্ণতার পরিবর্তন T2 মাইনাস T1। এটা আমরা জানি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অলরেডি জেনে ফেলেছি। তাহলে এবার এই এর একক হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, মানে আলফা এর একক সমান সমান দৈর্ঘ্য প্রসারণ মানে L2 মাইনাস L1 এর একক। এবার দৈর্ঘ্য প্রসারণের তো কোনো একক হয় না, প্রসারণ নাকি দুটো দৈর্ঘ্যের বিয়োগ। হয়তো প্রথমে দৈর্ঘ্য ছিল, হয়তো দেখা যাচ্ছে যে 1 সেন্টিমিটার, পরেরটা হয়তো 1.00005 সেন্টিমিটার। তাহলে দুটোকে বিয়োগ করলে কত হবে? 0.00005 সেন্টিমিটার। তাহলে বিয়োগফলটা 5 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রসারণের তো কোনো একক হয় না, অ্যাকচুয়ালি কার একক? দৈর্ঘ্যের। তাহলে উপরে বসবে দৈর্ঘ্যের একক বাই প্রাথমিক দৈর্ঘ্য, সে প্রথম হোক শেষ হোক যেখানকার হোক, সেটা দৈর্ঘ্য। তাহলে সেটাও একটা কি? দৈর্ঘ্যের একক গুণিত এখানেও তাই উষ্ণতার পরিবর্তন। তাহলে পরিবর্তনের একক হয় না, একক হয় রাশিটা। কার? উষ্ণতা। তাহলে উষ্ণতার একক। তাহলে এবার আমরা দেখছি যে উপরেও দৈর্ঘ্যের একক আছে, নিচেও দৈর্ঘ্যের একক। কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? সমান সমান 1 বাই উষ্ণতা। তাহলে দেখছি আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করছে না, তাহলে শুধু কার? উষ্ণতার এককের উপর নির্ভর করছে। তাহলে এই আলফা এর সিজিএস একক কি হবে? সিজিএস একক আমরা জানি 1 বাই উষ্ণতার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 1 বাই ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে লেখা হয় পার ডিগ্রি সেন্টিগ্রেড, বা এটাকে লেখা হয় ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 উপরে। এসআই হলে কি হবে?
আমরা জানি উষ্ণতার এসে একক কি কেলভিন, তাহলে কি হবে 1/k, তাহলে এটা আমরা লিখতে পারি পার কে বা কেলভিন টু দি পাওয়ার -1। এবার এফপিএস এ উষ্ণতার একক আছে জানি আমরা, আরেকটা ব্যবহার হয় আমাদের উষ্ণতা মাপার ক্ষেত্রে, আমরা একটু আগেই দেখলাম উষ্ণতা ফারেনহাইটে মাপা। তাহলে এফপিএস একক, উষ্ণতার এফপিএস একক হচ্ছে ফারেনহাইট। তাহলে এফপিএস এর এককটা হয়ে যাবে পার ডিগ্রি ফারেনহাইট বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1, যেটা খুশি করতে পারি। তাহলে এই গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক। তাহলে মাত্রাটা কি হবে? তাহলে একই রকম দৈর্ঘ্য কেটে যাবে, শুধু থাকবে কার উষ্ণতার মাত্রা। তাহলে মাত্রাটা হয়ে যাবে 1 উষ্ণতার মাত্রা। তাহলে আলফা এর মাত্রা হয়ে যাবে 1 উষ্ণতার মাত্রা। এবার উষ্ণতার মাত্রা তোমরা জানো কে ব্যবহার করা হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1/k = k টু দি পাওয়ার -1। এবার একটু সমস্যা, সেটা হচ্ছে যে এর এসআই এককে এখানেও কে, তাই আমরা একটা জিনিস ব্যবহার করি এখানে মাত্রা হিসাবে অনেক জায়গায় দেখবে, সেটাকে ক্যাপিটাল থিটা বলা হয়। চিহ্নটা দেখতে এই রকম ওভাল স্মাইলি, তোমরা যে স্মাইলি গুলো ব্যবহার করো গোল গোল, সেটা না, ওভাল একটু চ্যাপ্টা টাইপ, ওভাল ডিম্বাকৃতি, এই টাইপের থিটাটাকে বলা হয় ক্যাপিটাল থিটা। এই ক্যাপিটাল থিটা ব্যবহার করা হয়, সেটা অনেক জায়গায় থাকে, সেটা হচ্ছে যে ক্যাপিটাল থিটা টু দি পাওয়ার -1, এই হচ্ছে আমার উষ্ণতার মাত্রা। এটা লিখলেও তোমার অসুবিধা নেই, যদি উষ্ণতার মাত্রা বলে তোমাকে তাহলে তুমি এটা লিখবে, কেউ কেটে দেবে। কিন্তু যদি কোনো জায়গায় অপশন তুমি এটা পড়ে গেছো, হয়তো দেখা যাচ্ছে যে অপশন দেওয়া এটা নাই, এটা আছে, তাহলে তুমি যদি না জানো তাহলে সেই অপশনটা খুঁজে পাবে না যে যা পাওয়া কোথায় গেল, তাহলে এটা জেনে রাখতে হবে। কিন্তু যদি তোমাকে লিখতে বলে তাহলে তুমি এটাই লিখবে। তাহলে এই গেল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক মাত্রা। তাহলে এখান থেকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার উপর? দৈর্ঘ্যের উপর নির্ভর করছে না, দণ্ডে কিসের উপর? উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করছে। অর্থাৎ উষ্ণতার পাল্লার উপর কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা নির্ভর করবে, যদিও এই নির্ভরতাটা খুবই খুবই কম কঠিনের ক্ষেত্রে। কঠিনের ক্ষেত্রে কিন্তু উষ্ণতার পরিবর্তনের সঙ্গে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা খুব একটা হেরফের হয়নি। তাহলে মেইনলি নির্ভর করে কিসের উপর? মেইনলি নির্ভর করে হচ্ছে উপাদানের উপর। উপাদান কি কি দিয়ে তৈরি, তার উপর কিন্তু দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা নির্ভর করবে। তবে দেখা যায় কিছু এর ক্ষেত্রে, কেলাসের ক্ষেত্রে দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্কটা সব দিকে সমান হয় না, অসম হয়, কিন্তু কঠিনের ক্ষেত্রে সমস্ত দিকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান হয়। আর যে কোনো কঠিনের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সর্বদা পজিটিভ হয়, ধনাত্মক হয়, পজিটিভ। এটার মানে হচ্ছে যে উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্যটা বাড়বে যে কোনো কঠিনে। শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে রাবার। একটা রাবারকে যদি আমরা টান টান করে বেঁধে দিয়ে, দুই দিক থেকে বেঁধে দিয়ে উত্তপ্ত করি রাবারটাকে, এটা রাবার দিয়ে যদি উত্তপ্ত করি, দেখবো দুই দিক থেকে টান করে বেঁধে দিয়ে উত্তপ্ত করে রাবারটা কিন্তু সংকুচিত হয়, তার মানে দৈর্ঘ্য ছোট হচ্ছে। দৈর্ঘ্য ছোট হওয়া মানে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা হচ্ছে ঋণাত্মক রাবারের ক্ষেত্রে। তাহলে এইভাবে আমাদের, আর উষ্ণতা বৃদ্ধিতে যেমন দৈর্ঘ্যের প্রসারণ হয়, উষ্ণতা হ্রাস করলে দৈর্ঘ্যের কিন্তু কি হয়? সংকোচন হয়। যেভাবে বৃদ্ধি পাচ্ছিল ঠিক সেভাবেই কিভাবে হ্রাস পাবে। তো এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কগুলো কিন্তু বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন হয়, সেটা আমরা দেখে নেব যে কার ক্ষেত্রে কেমন হয়। যেমন আমরা একটা উদাহরণ যদি একদম কাছে, হাতের কাছে উদাহরণ দেখি, লোহা। অর্থাৎ লোহা আলফা এফি যদি বলি, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এটা হয়, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, খুব কম। বা এটাকে আমরা লিখতে পারি কি, দেখো 0.1234 অর্থাৎ -6 মানে দশমিকের পরে 6 হয়, দশমিকের পরে 1 2 3 4 5 6। এটা হচ্ছে লোহার আলফা।
দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একইভাবে পিতল ব্রাশ, আলফাটা ব্রাশের ক্ষেত্রে কত হয়? এটা হয় 18 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা লিখতেই পারবো একইভাবে। দস্তা জিঙ্কের ক্ষেত্রে এটা হয় 27 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই কথা, এই যে এই মানগুলো থেকে আমরা বুঝতে পারছি যার এই মানটা যত বেশি দৈর্ঘ্য প্রসারণটা তার তত বেশি হবে উষ্ণতা। কিন্তু মজার ব্যাপার হলো যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করে যায় তাহলে 100 দিয়ে এটাকে গুণ করলে কত হবে? কারণ দৈর্ঘ্য প্রসারণ L2 -L1 ইকুয়ালস টু কত? আলফা L1 ইনটু টি। তাহলে দৈর্ঘ্যটা যদি আমরা 1 নিই তাহলে এটা আলফাটা হয়ে যাচ্ছে, এটা ধরো লোহার ক্ষেত্রে যদি বলি, আর উষ্ণতা বৃদ্ধি L1 যদি 1 নিই আর উষ্ণতা বৃদ্ধিটা যদি 100 করি তাহলে কি হবে? এটার সঙ্গে 100 গুণ হবে, 100 গুণ হলে 0.2 ঘর সরে যাবে। তাহলে কতটুকু হচ্ছে? 0.001 এতটুকু বৃদ্ধি হবে। এটা যদি 1 সেমি নিই তাহলে এটা 1 সেমি। তাহলে দেখতে পাচ্ছি যে 1 সেমি দণ্ড নিলে 1 মিটার নিলে এতটুকু মিটার, মানে দশমিকের পরে কত? 3 ঘর এগিয়ে 1 হচ্ছে। যেটা সাধারণভাবে আমরা সাধারণ স্কেলে তো মাপতে পারবোই না, তার জন্য আমরা ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে হবে বা খালি চোখে তাই বোঝা যায়। তাই কঠিনের দৈর্ঘ্য প্রসারণটা হয় কিন্তু আমরা খালি চোখে এটাকে বুঝতে পারি। যেটা আয়তনের ক্ষেত্রে বোঝা যায়, কারণ আয়তনের প্রসারণটা দৈর্ঘ্যের থেকে অনেক বেশি হয়। কারণ দৈর্ঘ্যটা হচ্ছে শুধু একদিকে, আয়তন মানে কি দৈর্ঘ্যের দিকে, প্রস্থের দিকে, উচ্চতার দিকে সব দিকে বাড়ছে, বেড়ে টোটাল আয়তনটা বাড়ছে। বা ক্ষেত্রফলটাও একটু বেশি বোঝা যায় ভালো। বিশেষ করে আয়তনের প্রসারণটা কঠিনের ক্ষেত্রে ভালো বোঝা যায়, দৈর্ঘ্যের প্রসারণটা বোঝা যায় না। এবার যাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যত বেশি তার দৈর্ঘ্য প্রসারণ তত বেশি, যার যত কম তার কম। এইরকম একটা সংকর ধাতু আছে যে সংকর ধাতুটার দৈর্ঘ্য প্রসারণ খুবই কম। ইনভার, আলফা ইনভার কত হয়? এটা 0.7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। খুবই কম, প্রায় নগণ্য বললেই চলে, হয় না বললেই চলে। তার জন্য তাহলে এখানে কত হবে? এটা 0.1 2 3 4 6টা 5, 5টার পরে 7 আসার কথা কিন্তু এখানে দশমিক আছে, তাহলে 6টার পরে 7। তাহলে এত কম, অর্থাৎ এখানে 4 ঘরের পরে 2 আসছিল, 4 ঘরের পরে 1, 4 ঘরের পর এখানে কহর 6 ঘরের পরে, মানে 100 ভাগের আরো 6 ঘর 7 নম্বর ঘরে আসছে। তাহলে 6 এর আগে 7, 1 2 3 4 5 6 7, তার মানে 1000 ভাগের এত কম। তাই ইনভারের দৈর্ঘ্য প্রসারণ হয় না বললেই ভালো। ইনভার বা কোভার, ইনভার বা কোভার এদের উষ্ণতা বৃদ্ধিতে দৈর্ঘ্য প্রসারণ হয় না বললেই চলে। তাই এই সংকর ধাতু, এটা কিন্তু এটা সংকর ধাতু, এই সংকর ধাতুটাকে কোন স্কেল তৈরিতে ব্যবহার করা হয়। কারণ স্কেলটা যদি উষ্ণতা বৃদ্ধিতে বাড়া কমা করে মাপক দণ্ড, তাহলে সেক্ষেত্রে যে দৈর্ঘ্যটা মাপবো সে দৈর্ঘ্যটা সঠিক পরিমাপ দিবে না। তাই স্কেল তৈরির জন্য বিভিন্ন ক্ষেত্রে ইনভার ব্যবহার করা হয়। বা কিছু কিছু ক্ষেত্রে এখন পাইরেক্স কাঁচ উঠেছে, সেই পাইরেক্স কাঁচের দেখা যায় দৈর্ঘ্য প্রসারণটা হয় ওই 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার -6, যেটা খুবই কম। তাহলে সেই ক্ষেত্রে পাইরেক্স কাঁচ ব্যবহার করা হয়, কারণ জানালা দরজার বাইরে যেখান থেকে তাপ পড়বে, তাপ পড়লে কি হবে? ওটা দৈর্ঘ্য প্রসারিত হবে, ক্ষেত্রফল অ্যাকচুয়ালি কাঁচের ক্ষেত্রফলটা বাড়বে। তাহলে কম বৃদ্ধি যাতে হয় তার জন্য পাইরেক্স কাঁচটা ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমরা তাহলে দৈর্ঘ্য প্রসারণটা কিসের উপর নির্ভর করছে? উপাদানের উপর মেইনলি, এছাড়াও উষ্ণতার পাল্লার উপর কিছুটা হলেও নির্ভর করে। এবার আমরা দৈর্ঘ্য প্রসারণটা তো সংজ্ঞা জানলাম, তো এবার যদি বলে যে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এইটা কথাটার অর্থ কি? পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
এত কথার অর্থ এই জায়গাটা হচ্ছে তোমার বুদ্ধি, যে সংজ্ঞা বললে তুমি সরল করে বলে দিলে, কিন্তু সংজ্ঞাটা তুমি বুঝেছো। সংজ্ঞাটা ছিল যে কোনো কঠিনের, কঠিন বলতে কার এখানে, পিতলে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে প্রতি একক দৈর্ঘ্যে যে দৈর্ঘ্য প্রসারণ হয়, যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ। তাহলে উল্টো হবে, যতটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সেটাই দৈর্ঘ্যের প্রসারণ হয়। তাহলে যে দৈর্ঘ্যের প্রসারণ হয় সেটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যে দৈর্ঘ্য প্রসারণ হয় সেটাই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা। তার মানে যতটা আলফা সেটাই দৈর্ঘ্যের প্রসারণ, উল্টো ভাবে বলতে গেলে। তাহলে সেটাই আমরা বলবো যে পিতলের তৈরি কোন দণ্ডের, দণ্ড আমরা দৈর্ঘ্য নিয়েছি মানে দণ্ড, পিতলের তৈরি কোন দণ্ডের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করা হলে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হলে প্রতি একক দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যটা এবার আমরা 1 সেমি নিতে পারি, 1 মিটার নিতে পারি, এটা খুশি নিতে পারি। তাহলে যদি বলি প্রতি 1 মিটার দৈর্ঘ্যের প্রসারণ হয়, তখন আমরা বলবো আলফাটা মানে 0.00018 মিটার, বা এটা বললে এত মিটার বলতে পারি, অসুবিধা নেই, পরে বলতে পারি, এমনি আমরা বলতে পারি। যদি সেন্টিমিটার নিতাম তাহলে বলতাম এত সেমি। দৈর্ঘ্যটা জানিব, সেন্টিমিটার নিলে সেন্টিমিটার বৃদ্ধি পাবে, মিটার নিলে মিটারে বৃদ্ধি পাবে, ফুট নিলে ফুটে, কারণ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। তাহলে এই গেল আমার পিতলের দৈর্ঘ্য প্রসারণ। যে কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ, এটা কথার মানে কি যদি বলে, তাহলে আমরা বলবো সেই উপাদানটা, অর্থাৎ পিতলের তৈরি কোন দণ্ডের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি ঘটানো হলে প্রতি 1 মিটার দৈর্ঘ্যে তার দৈর্ঘ্যের প্রসারণ হয় এত মিটার, বা প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে তার দৈর্ঘ্যের প্রসারণ হয় এত সেন্টিমিটার। তাহলে এই গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা ইত্যাদি। তাহলে এবারে আমরা এই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা বিভিন্ন একক দেখলাম, অর্থাৎ মেইনলি ফারেনহাইট, সেন্টিগ্রেড আর হচ্ছে কেলভিন। তাহলে এই এককগুলোর মধ্যে রিলেশনটা কি সেগুলো জানবো আমরা। অর্থাৎ কারো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হয়তো আলফা, হয়তো আমরা দেখলাম এর ক্ষেত্রে, পিতলের ক্ষেত্রে, ব্রাসের ক্ষেত্রে কত দেখলাম যে 18 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ সেন্টিগ্রেড একক। তাহলে এটা ফারেনহাইট এককে কত হবে, যদি আমরা এটা সেন্টিগ্রেড এককে, তাহলে ফারেনহাইট এককে কত হবে, তাহলে ওর মধ্যে কি একটা রিলেশন জানা দরকার। তাহলে এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে চলে যেতে হবে। একটা কি, সেটা হচ্ছে তোমরা সেলসিয়াস থার্মোমিটারের কথা শুনেছো। ফারেনহাইট, সেলসিয়াস থার্মোমিটারে প্রাথমিক অন্তর অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক নিম্ন স্থিরাঙ্কের মধ্যে গ্যাপটা কত, 0 থেকে 100 মানে 100 ডিগ্রি। আর ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত ছিল, 32, জানো তোমরা। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 212, তাহলে গ্যাপটা কত, 180 ডিগ্রি। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যে উষ্ণতাটা 100 ডিগ্রিতে প্রকাশ করা হয়, ফারেনহাইট স্কেলে সেই উষ্ণতাটা 180 ডিগ্রিতে প্রকাশ করা হয়। তার মানে সেলসিয়াস স্কেলে 100 ডিগ্রি সি এর পরিবর্তন সমান সমান ফারেনহাইট স্কেলে 180 ডিগ্রি এফ এর পরিবর্তন। তার মানে 1 ডিগ্রি সি এর পরিবর্তন সমান সমান হবে 180, এটা যদি নিচে যায় তার মানে এটা গিয়ে কত হবে, 9 দুগুণে 18, 5 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে একই রকম ভাবে যেহেতু 1 ডিগ্রি মানে হচ্ছে 9/5 ডিগ্রি ফারেনহাইট, তাহলে আমরা বলতেই পারি এখান থেকে যে আলফা সি অর্থাৎ সেন্টিগ্রেডে আলফার মান 9/5 আলফা এফ, অর্থাৎ কত, সেন্টিগ্রেডে আলফার মানটা ফারেনহাইটে 9/5 হবে, 9/5 মানে 2.8। তার মানে এখান থেকে আমরা বলতে পাচ্ছি যে আলফা সিটা গ্রেটার দেন আলফা এফ, অর্থাৎ সেন্টিগ্রেডে আলফার মানটা ফারেনহাইটে আলফার মানের থেকে বেশি হবে। বোঝা গেছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই জায়গাতে। তাহলে বা এটাকে যদি আমরা এ করি, এইদিকে পাঠাই, তাহলে কত হবে, এটাকে এই করলে গুণ করলে 5 আলফা সি সমান সমান 9 আলফা এফ, বা এখান থেকে আমরা আলফা এফ ইকুয়ালস টু এই 9টা এদিকে যাবে 5/9 আলফা সি। তাহলে কারো আলফা সি জানা থাকলে
এই ফর্মুলায় বসিয়ে দিলে আলফা এফ এর মান বের করতে পারবো। বা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা 0 পয়েন্ট হয়তো কত 5 এরকম কিছু আসবে, তাহলে আলফা এফটা আলফা সি থেকে ছোট, আলফা এফ লেস দেন আলফা সি। তাহলে এই আলফা সি জানলে এই ফর্মুলা দিয়ে আমরা আলফা এফ বের করতে পারবো, আলফা এফ জানলে এই ফর্মুলা দিয়ে আলফা সি বের করতে পারবো। তাহলে ওই যে পিতলের আমরা আলফা সি জানতাম, তাহলে এই ফর্মুলার সাহায্যে তার আলফা এফ টা বের করতে পারবো। তাহলে অতএব ডিগ্রি ফারেনহাইট স্কেলে পিতলের আলফা, পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অ্যাকচুয়ালি আলফা এফ সমান সমান হয়ে যাচ্ছে কত 5/9 গুণিত আলফা সি। আলফা সি মানে 18 ইনটু 10 টু দি পাওয়ার -6। তাহলে পার ডিগ্রি কি হয়ে গেল, এবার ফারেনহাইট হয়ে গেল, সেন্টিগ্রেড থাকে। তাহলে 9 দিয়ে কেটে দিলে 5 দুগুণী 10 ইনটু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি ফারেনহাইট। বা 10, এটা 10 যদি এক পাওয়ার কমিয়ে দিই তাহলে 10 টু দি পাওয়ার -5 পার ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণ এবং তার ব্যাপার। এবারে দেখা যাবে যে এই যে আমরা বললাম একটু আগেই প্রথমেই শুরু করেছিলাম যে রেল লাইনে জোরের মুখে ফাঁক রাখা হয়, তার কারণ হচ্ছে তোমরা জানো যে রেলগাড়িটা যখন চলে তখন চাকার সঙ্গে রেল লাইনের প্রচন্ড ঘর্ষণ হয়। তাহলে এই ঘর্ষণের বিরুদ্ধে কাজ করতে গিয়ে গাড়িটাকে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা লাইনের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিতে পারে। বাড়িয়ে দেওয়ার জন্য যাতে দুর্ঘটনা না ঘটে, বেড়ে যাওয়ার স্কোপটুকু থাকে, বেড়ে যেতে সুযোগটুকু পায়, তাই দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়। গ্যাপটা দেওয়া থাকে, ওই গ্যাপে দৈর্ঘ্যটা বৃদ্ধি পেয়ে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। এটা আগে গ্যাপটা বেশি ছিল, এখন অনেক কমিয়ে দিয়েছে। কারণ হচ্ছে যে আগে দেখবে যে রেল লাইনটা পাতা থাকে, রেল লাইনের নিচে যেগুলো দেওয়া থাকে সেগুলোকে স্লিপার বলে। রেল লাইন আছে, এই রেল লাইনের নিচে নিচে দেখবে এইরকম এ দেওয়া থাকে, এগুলোকে স্লিপার বলে। তাহলে এই স্লিপার গুলো আগে কিন্তু কাঠের ছিল অনেকদিন আগে, সেইগুলো উঠিয়ে দিয়ে এখন ঢালাই, কংক্রিটের ঢালাই স্লিপার দিয়েছে। তো এই কংক্রিট গুলো কিন্তু আগে কাঠ ছিল, তাপের কুপরিবাহী, তাপটা পরিবহন করতে পারতো না, কিন্তু কংক্রিটটা তাপ পরিবহন করতে পারে। এবার যখন এই রেল লাইনের চাকার সঙ্গে ঘর্ষণ হয় বা রোদের তাপে যখন তাপ উৎপন্ন হয়, সেই তাপটা লাইন থেকে এর ভিতর দিয়ে, তার উপরে পাথর থাকে, পাথরটাও কিন্তু তাপের পরিবাহী, ধাতুর মতো না হলে অনেকটা তাপের পরিবাহী, তার জন্য ওর ভিতর দিয়ে মাটিতে সহজে চলে যেতে পারে। অর্থাৎ যতটা তাপ উৎপন্ন হচ্ছে অনেকটা তাপ মাটিতে চলে যাচ্ছে, ফলে প্রসারণটা অনেক কম হচ্ছে। তার জন্য এখন গ্যাপটা অনেক কম করা থাকে। বা ট্রাম লাইনে কোনো গ্যাপ দেওয়াই থাকে না, কারণ হচ্ছে ট্রাম লাইনটা যেখানে পাতা থাকে সেই লাইনটা একেবারে ঢালাই করা থাকে, কংক্রিটের উপর ঢালাই করা থাকে। তাহলে ওই ঢালাই করা থাকার জন্য যে তাপটা উৎপন্ন হচ্ছে সঙ্গে সঙ্গে ঢালাইয়ের ভিতর দিয়ে মাটিতে চলে যাচ্ছে, মাটি শোষণ করে নিচ্ছে, তাই প্রসারণের কোনো স্কোপ থাকছে না। তাই ট্রাম লাইনে কোনো রকম গ্যাপ, লাইনের মুখে কোনো গ্যাপ দেওয়া থাকে না। এবার চলে যায়, আমরা দেখলাম আর একটা ঘটনা দেখেছি, সেটা হচ্ছে যে কাঁচের গ্লাস চা দিলে ফেটে যায়, সেই জিনিসটা আমরা জানবো। তাহলে এবার আমরা দোকানে চা খেতে গেলাম, দোকানে চা খেতে গিয়ে দোকানদার আমাদেরকে গরম জল দিয়ে তার ওই কাপটাকে, কাঁচের যে গ্লাসটাকে ধুয়ে কিন্তু আমাদেরকে চা দেয়, গরম জল দিয়ে ধুয়ে দেওয়ার পরে। আমরা কি ভাবি যে একজন খেয়েছে মুখ লাগিয়ে, এঁটো হয়েছিল, তাই ওই এঁটো থাকার জন্য, ভালো করে পরিষ্কার করার জন্য আমাদেরকে দোকানদার খুব আদর যত্ন, খাতির যত্ন করার জন্য গরম জল দিয়ে ধুয়ে আমাদেরকে কাপে আবার নতুন করে চা দেয়। এটা হচ্ছে দোকানদারের, আমরা তাই ভাবি, ব্যাপারটা কিন্তু তা নয়। দোকানদার আমাদেরকে আতিথেয়তার জন্য যে তার কাপটাকে গরম জল দিয়ে ধুয়ে, তাই কিন্তু নয়, সেখানে তার ব্যবসা লুকিয়ে আছে। কি ব্যবসা? ও নিজের কাপটাকে বাঁচানোর জন্য গরম জল দিয়ে খায়। কারণ হচ্ছে যে ও যদি গরম জল দিয়ে না ধুয়ে চা দিয়ে দিত, চা দিয়ে দিলে কাপের ভেতরের দিকটা প্রসারিত হতো, বাইরের দিকটা কিন্তু ঠান্ডা আছে, তাহলে ঠান্ডা থাকলে সে প্রসারিত হবে না, তাহলে ভেতর আর বাইরে অসম প্রসারণ হতো, ফট করে কাচের গ্লাসটা ফেটে যেত। তাই যাতে না ফাটে তার জন্য দোকানদার কি করে, ওই
কাঁচের গ্লাসে গরম জল দেয়, আগে ভেতরের দিকেও দেয় দেখবে, বাইরের দিকেও দেয়। তাহলে ভেতরের দিকে দিল, তাহলে ভেতরের দিকে দেওয়া মানে কি, ভেতর প্রসারিত, বাইরের দিকে দিল, বাইরেটা প্রসারিত। তাহলে দুই দিকে সমান প্রসারিত হয়ে থাকলো। এবার ওই গরম অবস্থাতেই চাটা দিয়ে দিল। তার ফলে অসম প্রসারণ কিন্তু বাইরে ভিতরে হচ্ছে না, ফলে তার চায়ের কাপটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে যাচ্ছে, ভেঙে যাওয়ার হাত থেকে, ফেটে যাওয়ার হাত থেকে বেঁচে যাচ্ছে। এই হচ্ছে গরম জল দিয়ে কাপ ধোয়ার। এবং এই কম বেশি হওয়ার জন্য এই সমস্যাটা, যদি সমান হয় তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিবে না। প্রসারণটা যাতে সমান হয়, অর্থাৎ একটা কাঁচের ক্ষেত্রে দেখলাম আমরা অনেক জায়গায় হয়তো দেখা যাচ্ছে যে দুটো তিনটে জিনিসকে একসাথে ঢালাই করে আমাদের ব্যবহার করতে হচ্ছে, ওয়েল্ডিং করে ব্যবহার করতে হয় কোন জায়গার ক্ষেত্রে, দুটো ধাতু বা তিনটে ধাতু। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দুটোর প্রসারণ যাতে সমান হয়, কম বেশি না হয়। কম বেশি হলে কিন্তু ওই কাঁচের গ্লাসের মতো অবস্থা হবে, অর্থাৎ অসম প্রসারণ হবে, ফেটে যাওয়ার ভয় থাকে। এই জিনিসটা যাতে না হয়, যেমন যে আমরা যে ছাদ ঢালাই করি, সেই ছাদে দেখবে সবসময় লোহার রডই দেয়, অন্য কোনো ধাতু কিন্তু রড ব্যবহার করা হয় না। যেখানে আমাদের এখন কম্পিটিশনের যুগ, প্রত্যেকেই কম্পিটিশন করছে। কম্পিটিশনটা কি, যে হয়তো দেখা গেল একটা সুন্দর ডিজাইনের বাড়ি করেছে, পাশের লোক কিন্তু ওর থেকে ভালো ডিজাইনের বাড়ি করে ওকে ঢেকে দেওয়ার চেষ্টা করে। তাহলে বা একজন রং করেছে, ওর থেকে ভালো রং করার চেষ্টা করে। তাহলে মানুষের এই যে কম্পিটিটিভ মনোভাব, তাহলে যেহেতু লোহার রড দিলে হয়তো দেখা যাচ্ছে 30 বছর যাবে বা 40 বছর যাচ্ছে ঢালাইটা, তাহলে কেন নয় সোনার রড দিয়ে দেয় না কেন? সোনার রড দিলে তো সেখানে মরিচা ধরার সম্ভাবনা আরো কম, তাহলে সেক্ষেত্রে ছাদটা আরো দীর্ঘদিন যাবে। মুকেশ আম্বানির তো টাকার কোনো অভাব নেই, প্রচুর টাকা, তাহলে সে তো মনে করলে নিজের ছাদটা লোহার রড দিয়ে না ঢেলে সোনার রড দিয়ে ঢালাই করে দিতে পারে, কিন্তু সোনার রড দিয়ে ঢালাই করেনি, সে লোহার রড দিয়ে ঢালাই করেছে। কারণটা কি? এক্ষেত্রে কম্পিটিশন চলবে। তার কারণ হচ্ছে যে ওই লোহার রডের যা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, যা কংক্রিটের ছাদ ঢালাই, সিমেন্ট বালি মশলা দিয়ে যে কংক্রিটের ঢালাই, সেই ঢালাইয়ের দৈর্ঘ্য প্রসারণটা সমান হয়। এই সমান হওয়ার জন্য যখন গ্রীষ্মকালে ছাদের উষ্ণতা বাড়ছে তখন দুজনের প্রসারণ সমান হচ্ছে, শীতকালে যখন উষ্ণতা কমছে দুজনের সংকোচনটাও সমান হচ্ছে, ফলে অসম প্রসারণ হচ্ছে না, তার ফলে ফেটে যাচ্ছে না। যদি অসম প্রসারণ হতো, যদি টাকার গরমে হয়তো দেখা গেল মুকেশ আম্বানি সোনার রড দিয়ে ছাদ ঢালাই করে দিল, তাহলে সোনার যে দৈর্ঘ্য প্রসারণ তার সঙ্গে কংক্রিটের প্রসারণ কিন্তু মিল হতো না, তার ফলে দুজনের অসম প্রসারণ হয়ে ছাদটা খুব তাড়াতাড়ি ফেটে যেত। আর এটাই ট্রাম লাইনের ক্ষেত্রে হয়, যে ওই কংক্রিটের প্রসারণ আর লোহার প্রসারণটা সমান হচ্ছে, ফলে সেক্ষেত্রেও অসম প্রসারণ বা ফাটলটা ধরে না। তাহলে এই গেল আমাদের দৈর্ঘ্য প্রসারণের বিভিন্ন ঘটনা এবং তার ব্যাখ্যা। এরপরে আমরা বাকি দুটো প্রসারণ, অর্থাৎ ক্ষেত্রফলের প্রসারণ, দেখবো আমরা। তাহলে এটা দেখতে গিয়ে আমরা একটা ক্ষেত্রফল নিয়েছি T1 ডিগ্রি উষ্ণতায়, ক্ষেত্রফল ছিল S1, উষ্ণতা যখন বৃদ্ধি করে T2 করলাম, ক্ষেত্রফলটা S1 থেকে S2 হয়ে গেল। তাহলে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে T2 - T1 আর ক্ষেত্রফলের প্রসারণ হচ্ছে S2 - S1। এক্ষেত্রে একটা গুণাঙ্ক পাবো, সেই গুণাঙ্কটাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলা হয়। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, সেটাকে বিটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বিটা ইকুয়ালস টু কি হবে অনুরূপে একদম S2 - S1 বা S1 * T, একদম সেম আগের মতই। দৈর্ঘ্য প্রসারণ আলফা যেমন ছিল, এখানে দৈর্ঘ্যের জায়গায় ক্ষেত্রফল বসছে। তাহলে এখানে একই রকম ভাবে আমরা সংজ্ঞা দিয়ে দেব, T1 = 1, S1 = 1 হলে বিটা সমান সমান S2 - S1। অর্থাৎ কোন কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্রফলের প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। নেক্সট আমরা একক মাত্রাগুলো সেম হবে একদম, কোনো রকম অসুবিধা নেই। ক্ষেত্রফলের একক বাই ক্ষেত্রফলের কেটে যাবে, শুধুমাত্র উষ্ণতার উপর নির্ভর করবে, অন্য কিছুর উপর নির্ভর করবে না। নেক্সট আমরা চলে যাব আয়তন প্রসারণ গুণাঙ্ক।
নেক্সট হচ্ছে আয়তন প্রসারণ, অর্থাৎ একটা আমরা ত্রিমাত্রিক বস্তু নিয়েছি যার T1 ডিগ্রি উষ্ণতা আয়তন ছিল V1, উষ্ণতা বৃদ্ধি করে T2 করায় আয়তনটা বেড়ে গিয়ে হয়ে গেল V2। তাহলে উষ্ণতা বৃদ্ধি T2 - T1, আয়তন প্রসারণ হচ্ছে V2 - V1। একই রকম ভাবে তাহলে তার আয়তন প্রসারণ গুণাঙ্ক এটাকে গামা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ইকুয়ালস টু V2 - V1 আয়তন প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা পরিবর্তন। একই ভাবে আমরা T1 = 1 করলে V1 = যদি 1 হয় তবে গামা = হয়ে যাবে V2 - V1। অর্থাৎ কোন কঠিন পদার্থের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তন যে পরিমাণ আয়তনের প্রসারণ হয় তাকেই বলা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে এই হলো আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। একক মাত্রা সেম হয়ে যাবে, কারণ আয়তনের একক বাই আয়তনের একক কেটে যাবে, শুধু উষ্ণতার এককের উপরই নির্ভর করবে। একই রকম দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তনের সবার একক কিন্তু বা মাত্রা কিন্তু একই। অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ যেমন দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, ক্ষেত্রফল ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তনের উপর নির্ভর করে না। তবে এই উপাদানের উপর নির্ভর করে প্রত্যেকটা। তবে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামাটা কিন্তু উষ্ণতার পরিবর্তনের সঙ্গে এটা ভালো রকম নির্ভর করে। অর্থাৎ উষ্ণতা পরিবর্তিত হলে আয়তন প্রসারণ গুণাঙ্কটা কিন্তু ভালোভাবেই পরিবর্তিত হয়। যেখানে দৈর্ঘ্য ক্ষেত্রফলটা ততটা পরিবর্তন না হলে আয়তন প্রসারণটা কিন্তু উষ্ণতা পরিবর্তনের সঙ্গে একটা র্যাপিড চেঞ্জ দেখা যায়, একটা ভালো রকমের পরিবর্তন দেখা যায়। এই পরিবর্তনটা উষ্ণতা পরিবর্তনের সঙ্গে কত সেটা আমরা তামার ক্ষেত্রে একটা লেখচিত্রের সাহায্যে করে দেখাচ্ছি। দেখো উষ্ণতা এদিকে আমরা প্লট করেছি, এটা 250 কেলভিন 500 কেলভিন, আর এইদিকে আমরা গামা প্লট করেছি, কিছু থাকবে তার সঙ্গে 10⁻⁵ পার কেলভিন। এখানে এটা 3 এটা 6। দেখো উষ্ণতা বাড়ছে, এই গামার মানটা আস্তে আস্তে বাড়ছে, বাড়তে বাড়তে একটা উষ্ণতার পরে কিন্তু গিয়ে স্থির হয়ে যায়, আর চেঞ্জ হয় না। তাহলে এটা তামার জন্য, তামার আয়তন প্রসারণ গুণাঙ্কটা উষ্ণতার পরিবর্তনের সঙ্গে কেমন ভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখালাম। এবার আমরা নেক্সট দেখে নেব যে দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তনের প্রসারণটা উষ্ণতার সঙ্গে কেমন ভাবে হচ্ছে সেটা লেখচিত্রের সাহায্যে দেখে নেব। আমরা দৈর্ঘ্য প্রসারণের থেকে জানি এটা L2 - L1 = এটা। তাহলে L1 টাকে যদি পাঠিয়ে দিই তাহলে L2 = L1 + L1 আলফা টি। তাহলে এটা দেখো কি হয়ে যাচ্ছে, বা L2 = অ্যাকচুয়ালি এটা প্লাস L1 ওইদিকে পাঠিয়ে দিলাম। তাহলে এবার আমরা L2 টাকে y ধরছি আর t টাকে x ধরছি, অর্থাৎ প্রসারণটাকে আমরা এই অক্ষে নিয়েছি পরে, আর পরের যে মাপটা এই অক্ষে নিয়েছি আমরা প্রসারণ, যেটা প্রসারিত মাপ, আর এইদিকে নিয়েছি উষ্ণতার পরিবর্তন। তাহলে এটা অ্যাকচুয়ালি কিসের মতো হচ্ছে, এটা y সমান এটা একটা কনস্ট্যান্ট যদি ধরে নিই m, এটা পরিবর্তন x প্লাস এটা একটা প্রাথমিক দৈর্ঘ্য, সেটা তো চেঞ্জ হবে না, তাহলে এটা কনস্ট্যান্ট c এর মতো। তাহলে y = mx + c এই রূপে আমরা এটাকে পাচ্ছি। সেটা ক্ষেত্রফল পাবো, আয়তন পাবো। তাহলে এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা y অক্ষের ছেদিতাংশ সরলরেখার সমীকরণ, অর্থাৎ y অক্ষকে গিয়ে ছেদ করে এরকম একটা সরলরেখার সমীকরণ হচ্ছে এটা। তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি আছে, সেখানে দেখবে যে এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। তাই এই লেখচিত্রটা একটা সরলরেখা হবে। অর্থাৎ এই যে লেখচিত্রটা, উষ্ণতার এদিকে পরিবর্তন হচ্ছে, দৈর্ঘ্যটা আস্তে আস্তে বাড়বে, ক্ষেত্রফল হলেও ক্ষেত্রফল বাড়বে, আয়তন হলে আয়তন বাড়বে। আর এটা নতিকে প্রকাশ করে, অর্থাৎ নতি যার যত বেশি, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যার যত বেশি তার নতির মানটা তত বেশি হবে, অর্থাৎ বেশি বেশি পরিবর্তন হবে। নতি যত বেশি হবে পরিবর্তনটা তত বেশি হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার পরের ক্লাসে দেখা হবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আবারও বলছি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, অবশ্যই কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে।